বিসমিল্লাহির রহমানির রহিম। মানবাধিকারের ধারণা। মৌলিক মানবাধিকারের ধারণা নতুন নয়। মুসলিম হিসেবে মানুষের মৌলিক অধিকারের ধারণা আমাদের কাছে নতুন নয়। অন্য লোকদের দৃষ্টিতে মৌলিক মানবাধিকার ইতিহাস জাতিসংঘ সনদ থেকে শুরু হয়েছে, কিংবা ইংল্যান্ডের ম্যাগনা কার্টা থেকে সূচিত হয়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে এ ধারণার সূচনা হয়েছে অনেক আগে। মানুষের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনার আগে মানবাধিকারের সূচনা কিভাবে হলো, আমি সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বক্তব্য পেশ করা জরুরি মনে করেছি। মানবাধিকারের প্রশ্ন কেন? মজার ব্যাপার হলো, কেবলমাত্র মানুষই এমন এক জীব যার মৌলিক অধিকার সম্পর্কে স্বয়ং মানুষের মধ্যেই বারবার প্রশ্ন সৃষ্টি হয়েছে। মানুষ ছাড়া বিশ্বের অন্য সব প্রাণীর অধিকার প্রকৃতিগতভাবে নির্ধারিত আছে এবং স্বাভাবিকভাবে তারা তা লাভ করেছে। এজন্য তাদেরকে চিন্তা, গবেষণা বা চেষ্টা সাধনা করতে হয় না। এক্ষেত্রে মানুষই এমন এক বিশেষ সৃষ্টি যার সম্পর্কে প্রশ্ন সৃষ্টি হয়। তার মৌলিক অধিকার কী? শুধুমাত্র মানুষেরই মৌলিক অধিকার নির্ণয়ের প্রয়োজন দেখা দেয়। আরও মজার ব্যাপার হলো, মানুষের সাথে যে আচরণ করছে, পৃথিবীর অন্য কোনো প্রজাতি তার আপন প্রজাতির কোনো সদস্যদের সাথে সে ধরনের আচরণ করে না। আমরা দেখি পশুদের মধ্যেও এমন কোনো প্রজাতি নেই যারা শুধু মজা বা আনন্দ ফুর্তি করার বা বশীভূত করে শাসন চালাবার জন্য অন্য প্রজাতির পশুদের আক্রমণ করে থাকে। পৃষ্ঠা 6। ইসলামে মৌলিক মানবাধিকার। প্রাকৃতিক বিধান এক জীবনে আরেক জীবনের খাদ্য বানালেও তারা শুধু খাদ্যের প্রয়োজনেই তাদের উপর আক্রমণ করে থাকে। খাদ্যের প্রয়োজন ছাড়া কিংবা খাদ্যের প্রয়োজন পূরণ হওয়ার পর কোনো হিংস্র প্রাণী অন্য প্রাণীকে বধ করে, এমনটি দেখা যাবে না। এক মানুষ আরেক মানুষের সাথে যে আচরণ করে, কোনো জীবজন্তু তার আপন প্রজাতির জীবজন্তুর সাথে তা করে না। এটা সম্ভবত আল্লাহ তাআলা কর্তৃক মানুষকে প্রদত্ত মর্যাদা ও সম্মানের ফল। মানুষ যে পৃথিবীতে অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছে তা মানুষকে আল্লাহর দেয়া বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী শক্তিরই ফল। আজ পর্যন্ত বাঘেরা কোনো সেনাবাহিনী গঠন করেনি। কোনো কুকুর আজ পর্যন্ত কোনো কুকুরকে গোলাম বানায়নি। কোনো ব্যাঙ অন্য ব্যাঙের কণ্ঠ স্তব্ধ করেনি। একমাত্র মানুষই আল্লাহর দেয়া হেদায়েত অপেক্ষা করেছে। সে আল্লাহর দেয়া শক্তি ও যোগ্যতা প্রয়োগ করে যখন থেকে স্বেচ্ছাচারিতার সাথে কাজ করতে শুরু করেছে, তখন থেকেই সে তার আপন প্রজাতির উপর জুলুম উৎপীড়ন শুরু করেছে। শুধুমাত্র দ্বিতীয় মহাযুদ্ধে মানুষ যত মানুষের প্রাণবধ করেছে, এ বিশ্বে মানুষের অস্তিত্ব লাভের সময় থেকে আজ পর্যন্ত সমস্ত হিংস্র পশু মিলিতভাবেও সম্ভবত তত মানুষের প্রাণবধ করেনি। এতে প্রমাণ হয়, মানুষ প্রকৃতপক্ষে অন্য মানুষের মৌলিক অধিকারের কোনো পরোয়া করে না। এক্ষেত্রে মানুষের স্রষ্টা মহান আল্লাহই মানুষকে পথ দেখিয়েছেন। তিনি নবী রাসূলদের মাধ্যমে মানুষকে মানবাধিকার সম্পর্কে অবগত করেছেন। প্রকৃতপক্ষে একমাত্র মানুষের স্রষ্টা আল্লাহ তাআলাই মানুষের অধিকার সমূহ নির্ণয় করতে পারেন। তাই তিনি বিস্তারিতভাবে মানবাধিকার সমূহ নির্ধারণ করে দিয়েছেন। আধুনিককালে মানবাধিকার চেতনার ক্রমবিকাশ। মানবাধিকারের ইসলামী ঘোষণাপত্রের ধারাসমূহ আলোচনার আগে আধুনিককালে মানবাধিকার চেতনার বিবর্তন ইতিহাসের উপর একটা সামগ্রিক দৃষ্টি নিক্ষেপ করা প্রয়োজন মনে করছি। 1. 1215 খ্রিস্টাব্দে রাজা জন ইংল্যান্ডে যে ম্যাগনা কার্টা জারি করেছিলেন, সেটা ছিল মূলত ব্যারনস বা ভূমিপতি শ্রেণীর চাপের ফল। এটা ছিল রাজা
ও অভিজাত শ্রেণীর মধ্যে একটি ঘোষণা এবং তা রচিত হয়েছিল মোটামুটি ভূমি মালিক শ্রেণীর স্বার্থেই। এতে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের কোনো ব্যবস্থাই ছিল না। পরবর্তীকালে লোকেরা তার মধ্যে এমন কিছু অর্থ আবিষ্কার করে যা এর রচয়িতাদের সামনে পেশ করলে হয়তো তারা বিস্মিতই হইত। সপ্তদশ শতাব্দীর আইনজীবীরা তার মধ্যে এ অর্থ আবিষ্কার করে যে এতে ইংল্যান্ডের অধিবাসীদের আদালতে বিচারাধীন মামলা ট্রায়াল বাই জুরি বা বেআইনি গ্রেফতারের বিরুদ্ধে আবেদন রাইট অফ হ্যাভিয়াস করাপস এবং কর আরোপের এখতিয়ারকে নিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয়েছে। 2. 1737 থেকে 1809 খ্রিস্টাব্দ পর্যন্ত টম পেইনের মানবাধিকার রাইটস অফ ম্যান প্যাম্ফলেট পাশ্চাত্যবাসীর ধ্যান ধারণার উপর বিরাট বিপ্লবাত্মক প্রভাব বিস্তার করে। 1791 খ্রিস্টাব্দে তার আরেকটি প্যাম্ফলেট পাশ্চাত্য দেশসমূহে মানবাধিকার ধারণার ব্যাপক প্রসার ঘটায়। এ ব্যক্তি ওহীভিত্তিক ধর্মে বিশ্বাসী ছিল না। তখন যুগটিও ছিল ওহীভিত্তিক ধর্মের বিরুদ্ধে বিদ্রোহের যুগ। তাই পাশ্চাত্যবাসী মনে করে ওহীভিত্তিক ধর্মে মানবাধিকারের কোনো স্থান নেই। 3. ফরাসি বিপ্লবের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মানবাধিকারের ঘোষণাপত্র। এটা 1789 খ্রিস্টাব্দে ঘোষিত হয়। এটা ছিল অষ্টাদশ শতাব্দীর সমাজ দর্শন এবং বিশেষত রুশোর সামাজিক চুক্তি মতবাদের ফল। এতে জাতির শাসন কর্তৃক স্বাধীনতা, সাম্য এবং মালিকানার প্রকৃতিগত অধিকারসমূহ স্বীকার করে নেওয়া হয়। এতে ভোটের অধিকার, আইন প্রণয়ন এবং কর আরোপের এখতিয়ারের উপর জনমতের নিয়ন্ত্রণ, বিচারকদের সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে মামলার শুনানি ইত্যাদি অধিকার সমূহ স্বীকৃত হয়। ফরাসি বিপ্লবের যুগে ফ্রান্সের গণপরিষদ কর্তৃক মানবাধিকারের এ ঘোষণাপত্র রচনার উদ্দেশ্য ছিল শাসনতন্ত্রে এর স্পিরিট সংরক্ষণ করা।